ইলেকশনে দেখা যায় নাই। আমার এলাকার কথা বলি, আমি তো সারা বাংলাদেশে এটা দেখি নাই, পত্রপত্রিকার টেলিভিশনের খবরাখবরে যেটা দেখছি, আমি দেখেছি যে মিলিটারি এতই অ্যাক্টিভ যে একটা ঘটনা ঘটার ইনফরমেশন যাওয়ার 2-4 মিনিটের মধ্যে তারা সেখানে হাজির হয়ে যায়। তো মিলিটারির এই পার্টিসিপেশনকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। তারা যদি এত অ্যাক্টিভ ভূমিকা পালন না করতো, তাহলে আমাদের মতো একটা রিমোট ভিলেজে একটা ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল জবাবদিহিতামূলক নির্বাচন করা অসম্ভব ছিল। পুলিশের মাধ্যমে এত বড় সাহেবের সকল রেজাল্ট শিট আজকে আমি সকালবেলা পর্যালোচনা করেছি। এখানে দেখলাম যে বেশ কিছু শিটে, সবগুলো না, সবগুলো বলা ঠিক হচ্ছে না, বেশ কয়েকটা শিটে দেখা যাচ্ছে রেজাল্টটা ঘোষণা হয়েছে কিন্তু এজেন্টের স্বাক্ষর নাই। আবার বেশ কিছু জায়গায় দেখলাম ওভাররাইডিং আছে। ওভাররাইডিংটা আবার ধানের শীষের এই জায়গায়। এটা সারা বাংলাদেশের চিত্র তা আমি বলছি না। আমি কিন্তু কোনো একটা এক্সাম্পলকে জেনারেলাইজ করার পক্ষে না, আমি সবসময় স্পেসিফিক করার পক্ষে। তো এই ধরনের যে অভিযোগগুলো জামাত ইসলামের পক্ষ থেকে করা হয়েছে, সম্ভবত 31টা আসনের, যেখানে 2 থেকে 6,000 ডিফারেন্সে হেরেছেন, এরকম আসনগুলোর ব্যাপারে ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছেন। এটি পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে হাইকোর্টে ইলেকশন ট্রাইব্যুনাল গঠিত হবে। ওই ইলেকশন ট্রাইব্যুনালে এই প্রশ্নগুলো হয়তো রেইজ হবে। কিন্তু বাই অ্যান্ড লার্জ এদিক থেকে ওইদিকে খালি চোখে যা দেখা যায়, যা বোঝা যায়, ইটস এ ক্রেডিবল ইলেকশন। এই ক্রেডিবল ইলেকশন হয়েছে। কেউ আসন কম পেয়েছে, কেউ আসন বেশি পেয়েছে। পরবর্তীতে দেশকে কিভাবে চালায় এটাই মনে হয় নতুন, তা বলা যাবে না, কিন্তু অন্যান্য সময়ের তুলনায় কম। কিন্তু এটা না হলে ভালো হতো, এতটুকু আমরা এক্সপেক্ট করি নাই। কারণ নির্বাচনের দিন যেহেতু বড় ধরনের কোনো গোলমাল হয় নাই, কে কাকে ভোট দিয়েছে অন্ধকার ঘরে এটা অ্যাসিউম করে নির্বাচনী প্রচারণার সময় কে কী স্লোগান দিয়েছে, কার বাড়ির সামনে কে নাচানাচি করেছে, এটার প্রতিশোধ প্রবণতাটা ভালো না। তবে আমি এটাও দেখেছি বিএনপির পক্ষ থেকে বেশ কিছু জায়গায় উদ্যোগও নেওয়া হয়েছে এগুলো বন্ধ করার, এবং 2-4 জনকে বহিষ্কারও করা হয়েছে। ইসলামী আন্দোলনের প্রধানের সঙ্গেও কথা বলতে যাচ্ছেন। তো এগুলোকে খুবই ভালো এক্সাম্পল হিসেবে আমি দেখি ব্যক্তিগতভাবে। 5ই আগস্টের পরে রাজনীতিতে গুণগত পরিবর্তন যদি না আসে, তাহলে ঘুরে ফিরে যেখানে ছিলাম সেখানেই যদি আবার ফেরত যাই, এটা আনফর্চুনেট হবে। আমি এখানে এক্সপেক্ট করব সরকারি দল এবং বিরোধী দলের কাছে, সরকারি দলের উচিত হবে ইনোভেটিভ পলিটিক্স উপহার দেওয়া। তার মধ্যে একটা ইনোভেশন আমি দেখতে পাই, দ্যাট ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেড, যে তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওপেন আকাশের নিচে শপথ নিতে যাচ্ছেন। ইটস ভেরি ক্রিয়েটিভ অ্যাটিটিউড, আই ফাউন্ড ইট। অ্যাট দ্য সেম টাইম বিরোধী দল যে বলছে তারা ছায়া মন্ত্রিসভা করবে, ছায়া মন্ত্রিসভা করে একটা ওয়াচ ডগের ভূমিকা পালন করবে, ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে দিস ইজ ভেরি প্রমিনেন্ট আইডিয়া, সিস্টেম আইডিয়া। কোনোটা আছে মেকানিজমের ভিতরে, কোনোটা আছে মেকানিজমের বাইরে। ইভেন শ্রীলঙ্কায়ও মাঝখানে হয়েছিল ছোট্ট করে। আমি রিসার্চ করে দেখলাম ভারতেও 2টো স্টেটে এরকম করে সিভিল সোসাইটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছিল। তো পার্লামেন্টারি পার্টি অপোজিশন হিসেবে যারা ভিতরে থাকেন, তারা যদি এটা গঠন করেন তাহলে এটা মোর ইফেক্টিভ হয়। আর উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলেই যে ফরমেশনটা হতে যাচ্ছে, এখানে যদি একটা ব্যালেন্সিং সিস্টেম চালু হয়, তাহলে অ্যাবসলিউট মেজরিটি যদিও বিএনপির আছে, অ্যাবসলিউটলি যদি তারা বিহেভ না করে পার্টিসিপেটরি মেথডে বিহেভ করেন, তাহলে আমার ধারণা এত কম ভোট পাওয়ার কথা নয়। আমি এত কাজ করেছি এবং জনগণের এত আশ্বাস পেয়েছি, এবং নির্বাচনে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি তো পরিলক্ষিত হয়, তার ভিত্তিতে এরকম সন্দেহ পোষণ করেন। এটা বাংলাদেশে খুব কমন ফেনোমেনা। কিন্তু তার কোথাও অনিয়ম হয়েও থাকতে পারে, আবার এমনও হতে পারে অনিয়ম হয়নি, তিনি পরাজিত হয়েছেন বলে তার রাগ ক্ষোভ এবং মনে হওয়া থেকে কথাগুলো বলছেন। ফলে এই অভিযোগ উভয় পক্ষ থেকেই কম বেশি আসে। এটা যদি ওই রকম গ্রস কিছু হয় সেটা বোঝা যায়, আর তদন্ত করলে আরও বেরিয়ে আসে। কিন্তু একটা তথ্য সংশোধন হওয়া দরকার, যে জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল 53টা আসনে 5,000-এর কম ব্যবধানে জয় পরাজয় হয়েছে এবং সেখানে কারচুপি হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি 53টা না, 5,000-এর, এমনকি শিশির ভাই যে বললেন 31টা, আপনি যেটা বললেন এটা 31টাও না, এটা বেসিক্যালি 5,000-এর কম ব্যবধানে জয় পরাজয় হয়েছে 21টা আসনে। এবং এই 21টা আসনের মধ্যে 5,000 কম ব্যবধানে 12টায় হেরেছে বিএনপি। 5,000-এর কম ব্যবধানে যেই 21টায় জয় পরাজয় নির্ধারিত হয়েছে, তার 12টাতে হেরেছে বিএনপি, 5টাতে হেরেছে জামায়াত ইসলাম, একটা এনসিপি, একটাতে খেলাফত মজলিস, একটা এলডিপি, একটাতে স্বতন্ত্র প্রার্থী। 5,000-এর কম ব্যবধানে হারার যেই বিষয়টা, সেই কষ্টটা বিএনপির বেশি, কারণ 21টার মধ্যে 12টাতেই বিএনপি হেরেছে, জামায়াত মাত্র 5টাতে হেরেছে। সুতরাং কম ব্যবধানে হারার জন্য কারচুপি করে হারানো ভোট গণনায় ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছিল এবং স্থানীয়ভাবে একটা উল্লাস শুরু হয়ে গিয়েছিল কেন্দ্রভিত্তিক ফলাফলে। পরে দেখা গেল যে
পোস্টাল ব্যালটের ভোট যখন গণনা হলো তখন এমন হয়েছে যে সিরাজগঞ্জে ধানের শীষের প্রার্থী পেয়েছেন 800 কত ভোট, আর দাঁড়িপাল্লা পেয়েছে 2500-এর উপরে বা 2000-এর কত যেন। এইটা মানে জয় পরাজয়কে ঘুরিয়ে দিল। দুইটা আসনে স্থানীয়ভাবে কেন্দ্রভিত্তিক ভোটে বিএনপি বিজয়ী হওয়ার পরেও পোস্টাল ব্যালটে কিন্তু জামাত জিতে গেল বা জোটের একজন জিতে গেল। পোস্টাল ব্যালট নিয়ে যে আপত্তি ছিল যা বিএনপির পক্ষ থেকে, সেটা তো আপনারা জানেন যে পোস্টাল ব্যালট পাঠানো, সেটা ওইখানে গিয়ে খোলা এবং বিভিন্ন দেশে জামায়াতের নেতাদের বা হাতে পড়া, তারা বিলি করা, এইসব অভিযোগ, এবং এখানে কোথায় কোন দলের মার্কা কোথায় সেট করা হয়েছে, কি কারণে, এটা নিয়ে একটা ব্যাপক বিতর্ক উঠেছিল। বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে বিএনপির সিনিয়র নেতারা নজরুল ইসলাম খান সাহেবের নেতৃত্বে গিয়ে অভিযোগও করে আসছিলেন। সেইখানে এই যে ব্যালট পোস্টাল রকম নজির আসলে সেটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, কিন্তু ওইখানেও জামায়াত ইসলামের পক্ষ থেকে এক্সাজারেশন আছে, অতি অপপ্রচার যেটা, সেটা হচ্ছে গতকাল জামায়াত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে 16টা জেলায় বিএনপি জামায়াত ইসলামের উপর হামলা চালিয়েছে এরকম একটা অভিযোগ তারা করেছে। যেহেতু তাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সো এটা অফিসিয়াল অভিযোগই আমি মনে করি। সেটা নিয়ে প্রথম আলো একটা অ্যানালাইটিক্যাল অনুসন্ধানী রিপোর্ট করেছে। সেই রিপোর্টে দেখা গেছে গোপালগঞ্জে, খুলনা, এরকম বেশ কয়েকটা জায়গায় সেখানে ওই ঘটনা ঘটেছে কিনা স্থানীয় প্রতিনিধি তার সত্যতা পায়নি। না পাওয়াতে ওইখানে থানার ওসিকে কাছে জানতে চেয়েছে, তিনি বলছেন তার এমন কিছু জানা নেই। এসপিকে জিজ্ঞেস করেছেন, তিনি বলছেন তিনি এমন কোনো ঘটনা ঘটেছে জানেন না। তারপর ওই এলাকার দায়িত্বে নিয়োজিত জামায়াতের যেই দায়িত্বশীল নেতা, ধরেন খুলনা অঞ্চলে 14টা আসনের পরিচালনার দায়িত্বে যিনি ছিলেন জামায়াত ইসলাম, তারা জানেন না, তাদের কাছে বিচারও যায় নাই, তারা অবহিত নন, এবং কেউ বলছেন এরকম ঘটনা ঘটেনি। সেই জিনিসটা জামায়াত কেন্দ্রীয়ভাবে ফেসবুক পেজে দিয়ে দিচ্ছে। এতে আপনার ভুল বুঝাবুঝি বাড়ায়, একে অপরের প্রতি যে দূরত্ব, অনাস্থা, এটা বাড়ায়। সেই জন্য যেখানে যেখানে হয়েছে, কোথাও কোথাও জামাত ইসলামের নেতাকর্মীরাও বিএনপির উপর হামলা করেছে, এটা কথা কাটাকাটি থেকে হয়, ছোট জিনিস থেকে শুরু হয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং কোথাও সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে সব যে একপাক্ষিক হয়েছে এমনও নয়, এটা তারপরও যেটুকু হয়েছে এটা থামানো দরকার। কিন্তু ওইটাকে যদি আপনি এরকম ফুলে ফেপে বড় করে প্রচারণা করেন মিথ্যার আশ্রয় নিয়ে, সেটা দূরত্ব বাড়ায়। আবার তারেক রহমান যখন গেলেন দেখা করতে, তিনি আশ্বাস দিলেন এটা তিনি আরও কঠোরভাবে নজরদারি করবেন, দেখবেন। তারপরে আজকের যে বিক্ষোভ কর্মসূচিটা এনসিপি এবং জামায়াত ইসলাম দিল, এইটাও কিন্তু একটা ভুল বার্তা দেয়। তারা যদি একটু ধৈর্য ধরতেন, যে তারেক রহমানকে আমরা বলেছি ইতিমধ্যে তার আচরণে এটা স্পষ্ট হয়েছে, তিনি এই সহিংসতা চান না বলে বিজয় মিছিল পর্যন্ত নিষেধ করেছেন, এবং যেখানে ব্যবস্থা নিচ্ছে, বহিষ্কার করছে, আগের মতোই কঠোর অবস্থানে আছেন। এবং এখনও পর্যন্ত তারেক রহমানের আমরা যে অ্যাটিটিউড দেখছি সেটা পজিটিভ। তিনি এত সিট পেয়েছে, তার দল এই জন্য যে অহমিকা, একটু ভাব আসা ওই দেশে সাধারণত হয়, সেটাও তার মধ্যে আসেনি। সুতরাং একটু ধৈর্য ধরে মিলেমিশে কিভাবে আগানো যায়, সেই অ্যাটিটিউডটা উভয় পক্ষ থেকে যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা লাভবান হব, দেশ লাভবান হবে। জি, অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছে আমার দুটো প্রশ্ন। একটা হলো যে ডক্টর সাখাওয়াত হোসেন, যে রাস্তাটুকু আমরা পার করেছি, বিশেষ করে 91 থেকে শুরু করে যে রাস্তাটুকু আমরা পার করেছিলাম, মাঝখানে এসে এটা আবার ওলটপালট হয়ে গেছে, আবার একটা যাত্রা শুরু হতে যাচ্ছে। এটাও ধৈর্য ধারণ করে পার করতে হবে, সকলের পক্ষ থেকে ধৈর্য ধারণ করে পার করতে হবে। আবার এটাও ঠিক, বাড়ির পাশে একজন যখন অ্যাট্রাক্ট হয়, আক্রান্ত হয়, তার রক্ত বের হয়, তার বাড়ি ভেঙে ফেলা হয়, এটা অনেককে এজিটেটেড করে, এটাও ঠিক। এটাকেও সিম্প্যাথির দৃষ্টিতে দেখতে হবে। এটা ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন, সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, একজন মানুষের জীবনে অনেক সময় হৃদয়ের হার্টটা বাস্তবিক হার্টের চাইতেও গভীর হয়, ক্ষত গভীর হয়। তো আমি সবসময় এগুলোকে সিম্প্যাথির দৃষ্টিতে দেখা দরকার মনে করি। ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, এরকম কিছু ঘটনা ঘটার সাথে সাথে তারা ভিজিট করা দরকার। কিন্তু আমি আবার এটাও দেখেছি, ভিজিট করলে বরঞ্চ বিষয়টা আর লম্বা হয়। কিছু কিছু জায়গায় আমি এমনও দেখেছি যে আমাদের একজন কর্মীকে মারা হয়েছে, এজেন্টকে, আবার কিছুক্ষণ পরে উল্টাও হয়েছে। আবার ল এনফোর্সমেন্ট এজেন্সি কেন আসলো, তাদের প্রেস্টিজে লেগেছে। চাচাতো ভাই, একজন আর একজনের চাচাতো ভাই, দুইজন দুই পক্ষে ছিলেন। ইলেকশনকে কেন্দ্র করে যেই রেজাল্ট হয়ে গেছে, মিছিল বের করেছে, মিছিল বের করে উঠানে গিয়ে মিছিল দিচ্ছে। তো বাকিরা কি করবে? এটা তো প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে, এটা প্রেস্টিজ কা সওয়াল হয়। তো প্রেস্টিজ কা সওয়াল হওয়ার কারণে আমাকে যখন জিজ্ঞাসা করেছে, আমি বলছি দাঁত কামড়ে বসে থাকো, কোনো জবাব দিবা না। কিছুক্ষণ মিছিল করে টায়ার্ড হয়ে চলে যাবে। তারপরে আর কি করব? তো ঢিল মেরেছে ছাদে। তো ঢিল মারছে ছাদ, তখন আমি বললাম যে এই ছাদের ঢিলের কোনো জবাব দিবা না, 2-4 দিন অপেক্ষা করো, আস্তে আস্তে এমনিই সব স্বাভাবিক হয়ে যাবে। তো এই জায়গাটাতে অতি বাড়াবাড়ি আছে, কিন্তু অতি বাড়াবাড়ি আছে। এটাকে সফিস্টিকেটেড ওয়েতে ডিল করা উচিত, ধৈর্যের সাথে ডিল করা উচিত। আমরা এগুলো থেকে এত দ্রুত মুক্তি পাবো না, বাংলাদেশ তো এটা।
বাস্তবতাটা তো এরকম। আর সেকেন্ড যেটা বলেছেন টিআইবির জরিপ, টিআইবির জরিপে আমার এলাকায় ছোটোখাটো ভায়োলেশন আমি দেখেছি, আমি জানি না ওগুলো তারা অ্যাড করেছে কিনা। যেমন ধরেন কথা আসছিল যে রঙিন কোনো হবে না, ব্যানার হবে না। কোথাও কোথাও আমরা দেখেছি যে উৎসুক জনতা নিজেদের নামে আমাদেরকে ছবি দিয়ে রঙিন ব্যানার টাঙিয়ে দিয়েছে, ফেস্টোন টাঙিয়ে দিয়েছে রঙিন, কিন্তু রঙিন তো আইনে অ্যালাউড না। তো দিস ইজ এ ভায়োলেশন। আবার এরকমও দেখেছি মোটরসাইকেল শোডাউন দেওয়া যাবে না, কিন্তু যেই মিছিল শুরু হয়েছে 2টা 4টা 10টা 20টা 50টা 100টা মোটরসাইকেল হয়ে গেছে। তো এই ধরনের ভায়োলেশন আমার বিবেচনায় এই নির্বাচনে ভায়োলেশনের মাত্রা খুবই কম। তারপরেও স্ট্রিক্টলি যদি দেখেন এইবারকার ইলেকটোরাল রোলস যে কন্ডাক্টটা করা হয়েছে, এটাকে যদি কেউ স্ট্রিক্টলি দেখে তাহলে অনেক ভায়োলেশন বের করা সম্ভব। কিন্তু আগের তুলনায় ভায়োলেশনের মাত্রা কিন্তু কম। আমরাও সচেতন ছিলাম। সবসময় আমার মনে আছে আমি রাত 8টা বেজে যাওয়ার পরে আর মিটিং যেন আয়োজন না করা হয় সতর্ক থাকতাম যে কে কোন দিকে এলিগেশন দিয়ে যে ভায়োলেশনের কারণে আপনি বড় ধরনের কোনো আইনি পদক্ষেপ নিতে পারেন। আমার দুইটা সেন্টারে আমি দেখেছিলাম, এক জায়গায় ভোট দেওয়া বিরত থাকতে করেছে, আরেক জায়গায় ভোটিং সিস্টেমটাকে স্লো করে দেওয়া হয়েছে। এই খবরটা যাওয়ার সাথে সাথে মিলিটারি আসছে, আমি নিজেও গেছি, কিছুক্ষণ আমি লাইনে দাঁড়িয়েছিলাম, এরপরে দেখি আস্তে 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 আবার স্বাভাবিক হয়ে গেছে। আপনার এলাকায় হা ভোট এবং না ভোটের পরিস্থিতিটা কেমন ছিল? আমাদের রেশিওটা কেমন? আমার এলাকায় তো এক্সেপশনাল এরিয়া, এখানে না ভোট বেশি পড়েছে, হা ভোট কম পড়েছে। এটার কারণটা কি? এটা নানান কারণ থাকতে পারে, আমি জনগণকে দোষারোপ করি না, এটা তার চয়েস, সে হা দিবে না দিবে, রাইট দিবে না রং দিবে। আমি ওই এলাকার একজন সংসদ সদস্য পদপ্রার্থী, আমি তো জনগণকে ব্লেম করতে পারি না। দিস ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল রাইট। কাকে লাইক করবে, কাকে ডিসলাইক করবে, হাকে লাইক করবে, দাড়িপাল্লাকে লাইক করবে না ধানের শীষকে লাইক করবে, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর দেম। তাদের ফিলসফি থাকতে পারে, তাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, তাদের সঙ্গে যারা দীর্ঘদিন কাজ করে তাদের ইনস্ট্রাকশন থাকতে পারে, তাদের নিজেদের নতুন দেশ গঠন করা না করার প্রশ্নে মতদ্বৈততা থাকতে পারে, সংবিধানের পরিবর্তনের প্রশ্নে মতদ্বৈততা থাকতে পারে, কিংবা তাদেরকে যারা এই সমস্ত ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন পরামর্শকের পরামর্শ থাকতে পারে। কারণ যাই হোক, আই ডু নট ওয়ান্ট টু ব্লেম এনিবডি। কিন্তু আপনার ওখানে তো ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছে, তাহলে কি ধানের শীষের প্রার্থী না ভোটের পক্ষে ছিল? ওয়েল, এটাও বলা ঠিক হবে না, মিক্স ভোট হয়েছে, মিক্স, হাও পড়েছে নাও পড়েছে। কিন্তু কিছু আমি দেখেছি, আমরা যেহেতু প্রার্থী আমরা তো ব্যালট দেখতে পারি গণনার সময়, আমার এজেন্ট আছে তারাও আমাকে রিপোর্ট করেছে যে এমন অনেক ঘটনা তারা দেখেছে না এবং ধানের শীষ, না এবং ধানের শীষ। আবার এরকমও আছে কিছু পেয়েছে না কিন্তু দাঁড়িপাল্লা, না কিন্তু দাঁড়িপাল্লা, কিন্তু ম্যাক্সিমাম হা দাঁড়িপাল্লা, হা দাঁড়িপাল্লা। তো এই যে একটা, এখন কি কাউকে আমি ব্লেম করবো যে কেন তিনি এটা দিয়েছে? দিতে পারেন, দিস ইজ হিজ রাইট, হিজ প্রেরোগেটিভ। তিনি আমাকে নাও দিতে পারেন, তিনি হা ভোট দিতেও পারেন, নাও দিতে পারেন, তিনি না ভোট দিতে পারেন, নাও দিতে পারেন। এই ক্ষেত্রে হয়তো যে এজেন্ডাটা আমরা উপস্থাপন করেছি, যেভাবে উপস্থাপন করেছি, তারা কনভিন্স হননি। এই জন্যই তো এই নির্বাচন ভালো নির্বাচন, এই জন্যই তো নির্বাচন ক্রেডিবল। যদি যেটা আমরা উপস্থাপন করতাম এটাকেই তারা অ্যাকসেপ্ট করতে বাধ্য হতো, আগে যা হতো, তাহলে তার ক্রেডিবল ইলেকশন হতো না, জবাবদিহিতামূলক নির্বাচন হতো না। এই যে চুজিং ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিটা তারা অ্যাপ্লাই করেছে। আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর দেম। আমি তাদের এই জন্য মোটেও ক্রিটিসাইজ করি না। আমার এলাকার জনগণকে আমি মাঝে মাঝে দেখি ফেসবুকে অনেকে ব্লেম করে, এটা বলে ওইটা বলে, কেন ভোট দিল না, কি করলো না করলো। আমি মনে করি এটাও করা উচিত না। কিন্তু বাংলাদেশের যেই কয়টি আপনার আলোচিত এলাকা ছিল, সংসদীয় আসন ছিল, তার ভিতরে আপনার আসনটি মানে নানা কারণে মানুষের সিদ্ধ আওয়ামী লীগের প্রচারণা সবচেয়ে বেশি ছিল, এবং তারা এটাও ক্যাম্পেইন করেছিল যে নো ভোট নো ভোট। তাহলে এই যে না ভোটের পক্ষে, মানে এত মানে ভোট পড়া না ভোটের পক্ষে, আবার কোথাও কোথাও না ভোট বিজয়ী হওয়া, তারা কি একটা প্রিভিলেজ পেল, অথবা এখানে কি বিএনপির কোনো সংশ্লিষ্টতা ছিল না ভোট বেশি পড়ার পেছনে? ওকে, আওয়ামী লীগ যে বলছিল নো ভোট মানে নৌকা, নো ভোট, জি, যদি নো ভোট আর নো ভোট এইটা যদি তাদের কনসেপ্ট হতো, তাহলে আবার না ভোটের পক্ষে বলে কিভাবে? যখনই তারা না ভোটের পক্ষে বলল, তখন তারা নির্বাচনকে মেনে নিল, যে নির্বাচনে তাদের কর্মীরা যাবে কিন্তু তারা যেন না ভোট দেয়, এইটা একটা অবস্থান তাদের হতে পারে। এখন দেখেন, এই যে এই নির্বাচনে কাস্টিং ভোটের মধ্যে বিএনপি পেয়েছে 49.97% বা 50% ভোট পেয়েছে। জামায়াত ইসলাম পেয়েছে 31.76% বা 32 যদি আমরা বলতে পারি। এনসিপি 3%, 3.05, 3%। দুইটা মিলে 35।